আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আমার অ্যাডমিশন জার্নি অনেক পছন্দ করেছো। আর সেজন্য আমি ভেবেছি আমি আমার অ্যাডমিশন নিয়ে আরও অনেক ভিডিওস বানাবো। আসলে অ্যাডমিশন জার্নিটা লাইফের একটা পার্ট, মানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, একটা স্ট্রাগলিং পার্ট। অ্যান্ড এটা পাড়ি দেওয়া যে কতটা একটা সাহসের ব্যাপার। অ্যান্ড যারা চান্স পায় এত কিছুর মধ্যে দিয়েও, আমি অ্যাকচুয়ালি তাদেরকে মন থেকে স্যালুট জানাই। আমি আমার অ্যাডমিশন জার্নিটা নিয়ে অনেক গর্ববোধ করি শুধুমাত্র এই কারণে যে আমার ভার্সিটি অ্যাডমিশনের ন্যূনতম প্রিপারেশন ছিল না। আমি শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, আর এই মেডিকেলের প্রিপারেশন দিয়ে তারপরে যে আমি ভার্সিটিতে চান্স পাবো আমি এটা কখনোই ভাবি নাই। এমনকি আমার বুয়েটে পরীক্ষা দেওয়ারও যোগ্যতা ছিল, কিন্তু আমি বুয়েটের ফর্মই তুলি নাই। যে আমার ওই সময় আত্মবিশ্বাস খুবই লো। আর তার উপরে আমি মেডিকেল প্রিপারেশন দিয়ে কীভাবে আমি বুয়েটে চান্স পাবো, আমি এটা ভেবে আমি আর সেদিকে আগাইনি। তো যাই হোক, মেডিকেলে মিস যাওয়ার পর থেকে আমার প্রত্যেকটা দিন লিটারালি জাহান্নামের মতো কাটতেছিল। আমি মানে আমার পছন্দের খাবারটা পর্যন্ত খাচ্ছিলাম না। আমার গরুর মাংস খুব প্রিয়। তো আমার আম্মু-আব্বু আমার জন্য গরুর মাংস নিয়ে আসছিল। আমি রান্না করছে বাসায়, কিন্তু আমি গরুর মাংস খাচ্ছিলাম না জাস্ট এইজন্য যে আমি চান্স পাইনি। আর আমি চান্স না পাওয়ার কারণে আমি আমার যত পৃথিবীর যত সুখ শান্তি আছে আমি সবকিছু থেকে নিজেকে লিটারালি বঞ্চিত রাখতেছিলাম। এরকম একটা ব্যাপার হয়ে গেছিল আমার। তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব যে ওই সময় অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়াটা স্টার্ট করার। কারণ আমার আর কোনো ওয়ে নাই। যেহেতু আমি মেডিকেল একবার মিস করে ফেলছি, তো আমাকে যেকোনোভাবে কোথাও না কোথাও চান্স পাইতেই হবে। আমি এরকম একটা মাইন্ডসেট নিয়ে রাখছিলাম। তো এইজন্য আমি গতবারের ভিডিওতে বলছি যে আমি এসিএস এর যে ভার্সিটির প্রোগ্রাম ব্যাচ ছিল ওই টাইমে আমি সেটাতে ভর্তি হই। এসিএস এ যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ তারপরে ধরে ওরা প্রশ্ন ব্যাংক সলভ করা ছিল, প্রত্যেকটা ভার্সিটির কোয়েশ্চেন একদম ডিটেইলসে সলভ, যেন তেন সলভ না, ডিটেইলস সলভ। এই ভিডিওটা কোনো প্রমোশন বা কোনো কিছুর ভিডিও না। আমি জাস্ট আমার নিজের লাইফ এক্সপেরিয়েন্সটাই বলতেছি। এসিএস এর যদি মেডিকেল অ্যাডমিশনের কোচিংটা আমি করতাম, আমার কাছে মনে হয় আমি মেডিকেল অ্যাডমিশনে আরও ভালো করতে পারতাম। গতানুগতিক যেগুলো অফলাইন কোচিং সেগুলো আসলে আমার জন্য কখনোই ভালো ভালো হয় নাই। তবে মেডিকেল অ্যাডমিশনে আমার কাছে মনে হয় বেসিক যে নলেজ সেটা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ইন্টারে অবশ্যই ভালো করে পড়তে হবে। আর যেকোনো অ্যাডমিশন পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে বেসিক বুঝে কোয়েশ্চেন সলভ করা। মানে আমি কোয়েশ্চেন সলভগুলো করবো প্রিভিয়াস ইয়ারের, বাট আমি বেসিকটাও জানবো যে এটা কেন হচ্ছে, কেন এই আনসারটা আমি চুজ করতেছি। আমি যে রাবিতে চান্স পাইছি, শুধুমাত্র আমি রাবির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করছিলাম। তো আবার অনলাইনে পানকৌড়ির যে কোয়েশ্চেন ব্যাংকটা থাকে আমি এটা সলভ করছিলাম। আমার কাছে একটা পিডিএফ ছিল, আমি পিডিএফ দেখে সলভ করছিলাম। তো আমার একটা ঘটনা মনে পড়তেছে, মানে আমি যখন রাবির এক্সামটা দিই আমার মনে আছে কোয়েশ্চেনটা অনেক হার্ড হয়েছে। আমি পরীক্ষা দেওয়ার পরেও বসে ভাবতেছি যে আমি তো চান্স পাবো না। আমি যে কোয়েশ্চেন যে হার্ড, আমি তো চান্স পাবো না। আমি হয়তোবা প্রাইভেটে ভর্তি হবো। আমি মানে রাবির পরীক্ষা দিচ্ছি ওই এক্সাম হলে বসে আমি পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে আমি এটা ভাবছি যে আমাকে প্রাইভেটে পড়তে হবে। আর বের হওয়ার সময় অনেকে বলতেছে যে ৭০-এর উপরে কাট মার্ক থাকবে। এখন ৭০ কাট মার্ক শুনে তো আমার মাথা আরও হেলে গেছে যে আমি শেষ। তারপরে বের হওয়ার পরে দেখি আমার আব্বু ফোন দিচ্ছে আমাকে। ফোন দিয়ে এখন বলতেছে যে, "তুমি কতর আনসার করছো? তুমি কত পাবা?" আমি তো আরও ডিপ্রেস, মানে আমি লিটারালি তার ফোনও ধরতেছিলাম না ওই মুহূর্তে যে আমি তাকে এই আনসারটা কীভাবে করবো। তারপরে যাই হোক আমি একটা ভুলভাল আনসার করছি যে আমি এত মার্ক পাবো, বা একটু বাড়ায় বলছি, যেটাই হোক বাড়ায় ৬০-৭০ বলে দিছি যে এরকম পাবো। তো তখন আমার অনেক আশা ছিল যে আমি যাতে রাবিতে চান্স পাই। মানে সে চাচ্ছিল আমি রাবিতে চান্স পাই অন্তত। মানে ঢাবিতে না হোক, আমি রাবিতে অন্তত চান্স পাই। আর রাবির পরে আমি গুচ্ছেরও পরীক্ষা দিই। আর গুচ্ছের পরে আমি জাবিরও ফর্ম তুলছিলাম, আর হচ্ছে সিকিউরিটির ফর্ম তুলছিলাম। এখন আমার আম্মু-আব্বু আমাকে জাবির আর সিকিউরিটির ফর্ম তুলতে দিবে না। আমাকে বলে যে, "তুমি যদি এই এতগুলো পরীক্ষা দিয়ে, মানে রাবিতে আর গুচ্ছ পরীক্ষা দিয়েও যদি কোথাও চান্স না পাও, তাহলে তোমার পড়াশোনা করার দরকার নেই। তোমাকে আমরা নিয়ারেস্ট যে কলেজ আমি সেখানে ভর্তি করায় দিব।" এমনকি রাবির পরীক্ষা দিয়ে এসেও আমি আমার বোনকে একদিন বলতেছিলাম ছাদে গিয়ে যে, "আমার আসলে রাবির এক্সামের রেজাল্ট এইদিন দিবে।" কিন্তু আমি তখনও বলি নাই যে রাবির পরীক্ষার রেজাল্ট এইদিন দিবে। কারণ আমি ভয়ে আছি যে আমি রাবিতে চান্স পাবো না। কারণ রাবিতে আমি সবথেকে ওর্স্ট পরীক্ষা দিছি। আমার ভর্তি পরীক্ষা আমি যতগুলো দিছি, মেডিকেল অ্যাডমিশন তো একটা ওর্স্ট ছিল, বাট রাবিরটা আরও ওর্স্ট হইছে। তো আমার বোন আমাকে বলতেছিল যে, "আপু হচ্ছে তুমি কি রাবিতে চান্স পাবাই না তাহলে? আমার তো রাবি অনেক পছন্দ। আমার ওখানে ঘুরতে খুব ভাল লাগবে। আমি ওখানে গিয়ে ঘুরতে চাই।" বাট আমি যতটুকু জানি যে আমি তো চান্স পাবো না। আমি এখন ওকে কি বলবো? আমার তখন ওকে কিছুই বলারও ছিল না। তারপর যেদিন রাবির এক্সামের রেজাল্ট দেয়, সেই দিনই তার আগের দিনই হচ্ছে আমাদের ঢাবির এক্সামের রেজাল্ট দেয়। আর ঢাবিতে আমার পজিশনটা এত ক্লোজলি ছিল যে মানে আমার আম্মু-আব্বু সবাই আমরা ভাবতেছিলাম যে হচ্ছে জাস্ট একটুর জন্য মিস হয়ে গেছে ঢাবি, এরকম একটা ব্যাপার। তো আমার আম্মু আরও আপসেট হয়ে গেছে লিটারেলি। বাট ঢাবির একটা জিনিস আমার ভালো লাগছে যে আমি ঢাবিতে পরীক্ষা দিয়ে জাস্ট একটা এমসিকিউ আমার ভুল হইছে। মানে আমি ভুল আর দাগাই নেই। গতবারের ভিডিও যারা দেখছে তারা জানে যে আমার মেডিকেল অ্যাডমিশনে কী সিচুয়েশন হয়েছিল। তো ঢাবিতে আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। তো যাই হোক, তার যেদিন ঢাবি রেজাল্ট দিল তার পরের দিনই ওইদিন রাত্রেই ওইদিন রাত্রেই রাবি রেজাল্ট দেয়। বাট হচ্ছে ওয়েবসাইটের প্রবলেমের কারণে আমরা কেউ রেজাল্ট দেখতে পারতেছিলাম না। ওইদিন আবার আমার রাত্রে জ্বর আসছে।
এখন আমি বারবার করে রাতে ঘুমের মধ্যে উঠে দেখতেছি যে হচ্ছে মানে আমার ঘুম ভাঙতেছে, আমি ঘুমের মধ্যে উঠে ল্যাপটপে এসে দেখতেছি যে একটু আগে নাকি রেজাল্ট দেখা গেছে। বাট আমি যখন ট্রাই করতেছি তখন আর দেখতে পাচ্ছি না। আমার এত মেজাজ খারাপ হইছে যে একটু পরপর রেজাল্ট দেখতেছি বাট রেজাল্ট আর দেখা যাচ্ছে না। আমি মনে, মনে ভাবতেছি, "ধ্যাৎ! এই রাবির কি ওয়েবসাইট, আমি এখানে চান্স পাইলে আমি পড়ব না। পড়বই না আমি এখানে।" এরকম মাইন্ডসেট আমি নিয়ে ফেলছি। যে ঢাবিরটা এত সুন্দর করে রেজাল্ট দেখতে পাইলাম, রাবির রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না। এখন তারপরে আমি একদম ভোরে আমি রেজাল্ট দেখতে উঠি। অ্যান্ড রেজাল্টে আমি জানতাম যে আমার পজিশন থাকবে ১৪-১৫০০ পার হয়ে যাবে আমার রেজাল্ট বা ১৮০০, হ্যাঁ, আমি ভাবছি যে আমার রেজাল্টে যে আমার পজিশন থাকবে এটা ১৮০০ প্লাস হবে। আমি একদম লাস্টের দিকে থাকবো। বাট আমি যেটা দেখলাম, আমি দেখি আমার পজিশন ৯০০ র ভেতরে আছে। আমি জাস্ট লিটারালি হয়ে গেছি দেখে। যে মানে আমি তখন আমার আম্মু-আব্বু ঘুমায় আছে। আমি সবাইকে ডাকছি যে, "আমি রাবিতে চান্স পেয়ে গেছি।" আমার মা-বাবা কি খুশি। মানে আমার মনে হচ্ছে আমি ওই দিনটার জন্য বেঁচে আছি। আমার মা-বাবাকে আমি খুশি করতে পারছি যে হ্যাঁ, তারা খুশি যে আমি রাবিতে চান্স পাইছি। প্রচণ্ড খুশি তারা। মানে আমার কাছে মনে হয় মা-বাবার এই খুশিটা দেখার জন্য অন্তত ভালো করে পড়াশোনা করা উচিত। আর এমনিতেও যখন আমার অ্যাডমিশন টাইমটা চলতেছিল, আমার ফ্যামিলিতে অলরেডি একটা ক্রাইসিস চলতেছিল আমার আব্বুর জব নিয়ে। ওই টাইমে আমার আব্বুর জব ছিল না। আর আমার অ্যাডমিশনে প্রচুর টাকা তার খরচ হচ্ছিল। আমি জাস্ট কিছু বলতে পারতেছিলাম না। আমার কোচিংয়ের, তারপরে প্রত্যেকটা পরীক্ষার ফর্ম তুলতে যে পরিমাণে খরচ হয়, রাবিতেও অনেক টাকা খরচ হইছে। তারপর আমি আমার একটা ফ্রেন্ডের থেকে টাকা ধার করে নিয়ে জাবির আর সিকিউরিটির ফর্ম তুলছিলাম। আই এম জাস্ট সো গ্রেটফুল টু হিম। মানে সে মানুষটা আমাকে সাপোর্ট করছে যেভাবে, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আর আমার মা-বাবাও যে আমার উপর ভরসা রাখছে, যত যাই হোক তারাও অনেক ভেঙে পড়ছিল। বাট তারপরেও কেউ আসলে আশাহত হয়নি যে আল্লাহ যা করবেন মঙ্গলের জন্যই। সেই মঙ্গলের চিন্তা করেই আজকে এই পর্যন্ত আসা হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি আরো অনেক গল্প করব। আমার অ্যাডমিশনের আরো কিছু মজার গল্প আছে। তো সেই পর্যন্ত প্লিজ কিপ ওয়াচিং।